সিলেট বিভাগের পুরো সীমান্ত জুড়েই ছড়িয়ে আছে ভারতের সীমানা, আর এই সীমানার পাশেই লুকিয়ে আছে চমৎকার সব গ্রাম আর পাথুরে ছড়া। আজ আমি একাই এই বাংলাদেশ ভারত সীমান্ত ধরে প্রায় 15 কিলোমিটার পথ পায়ে হেঁটে বিছানাকান্দি থেকে জাফলংয়ের পথে যাত্রা করব। পথে পার হব লক্ষণছড়া ও পান্থমাই ঝর্ণা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এভাবে একাকী যাওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। সিলেট থেকে পুরো জার্নিটা শেষ করতে প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লেগে যাবে। এছাড়া ট্রেকিং করার সময় কোনো খাবার হোটেলও পাওয়া যাবে না। শুক্রবার আজ ঝলমলে চারপাশ। আশা করছি আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। বিছানাকান্দি যাওয়ার জন্য সিলেটের অম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি করে যাচ্ছি হাদারপাড়, দূরত্ব 35 কিলোমিটার। দূরে উঁকি দিচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়, যেন হাতছানি দিয়ে ডাকছে তাকে ছুঁয়ে দেখার জন্য। রাস্তার দুই পাশ জুড়ে সারি সারি গাছ পথটিকে করেছে মনোমুগ্ধকর, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাস্তার অবস্থা ভয়াবহ রকমের খারাপ। হাইওয়ে পার হওয়ার পর থেকেই পুরো রাস্তা জুড়ে টানা ঝাঁকুনি সহ্য করেই এগোতে হবে। হাদারপাড় থেকে বিছানাকান্দি আরও 3 কিলো, তাই 100 টাকা ভাড়া দিয়ে এই মোটরসাইকেল নিতে হলো। তবে এখানকার রাস্তার অবস্থাও মারাত্মক রকমের খারাপ। কিছু জায়গায় এতটাই খারাপ যে মোটরসাইকেল থেকে নেমে হাঁটু পানি ভেঙে রাস্তা পার হতে হচ্ছে। সিলেট থেকে প্রায় 2 ঘন্টা যাত্রা করার পর অবশেষে এসে পৌঁছালাম জনপ্রিয় এই পর্যটন স্পটটিতে। অনেক আগে থেকেই এখানে আসার ইচ্ছা ছিল, ফাইনালি আমি এখানে। বিছানাকান্দি পর্যটন এলাকাটি জাফলং এবং ভোলাগঞ্জের মতোই মূলত একটি পাথর কেয়ারি, যেখানে নদী থেকে পাথর সংগ্রহ করা হয়। এই জায়গায় খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এক বিন্দুতে এসে মিলেছে। খাসিয়া পর্বত থেকে নেমে আসা উমক্রেম নদী এখানে একটি হ্রদের সৃষ্টি করেছে, যা 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে পিয়াইন নদীর সাথে গিয়ে সংযুক্ত হয়েছে। এখানকার মূল আকর্ষণ হলো পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলধারা। এখানকার শিলা পাথরগুলো একদম প্রাকৃতিক এবং এগুলো পাহাড়ি ঢলের সাথে পানির মাধ্যমে ভেসে আসে। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত চলে বর্ষাকাল, সে সময় চারপাশ আরও সবুজ ও সতেজ থাকে। এখন প্রায় অক্টোবরের শেষ, তাই পরিবেশ কিছুটা রুক্ষ। আরও দুর্ভাগ্যজনক যে 5 আগস্টের পর থেকে বিছানাকান্দি থেকে বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। এর ফলে বিছানাকান্দির চারপাশ এখন অনেকটাই শূন্য আর নির্জন হয়ে পড়েছে। বেশ অনেকক্ষণ বিছানাকান্দিতে থাকা হলো, এবার আমাকে হাঁটা শুরু করতে হবে। গুগল ম্যাপে সার্চ করলে বিছানাকান্দি থেকে জাফলং দূরত্ব দেখাবে 35 কিলোমিটার। তবে এই সীমান্ত ধরে এর দূরত্ব 15 কিলোমিটার মতো হবে। পুরো পথ শেষ করতে হয়তো 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে। সামনের অংশ জুড়ে বিস্তৃত উর্বর কৃষি জমি, যেখানে সবুজ ধানের ক্ষেত। জমির সীমানায় বাঁশের তৈরি বেড়া যেন বাংলার চিরচেনা গ্রামীণ পরিবেশকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। এই সমতল ভূমির শেষে দেখা মিলছে ছোট ছোট গ্রাম্য বাড়িঘরের। খুব সম্ভবত এগুলো বাংলাদেশের মধ্যে, আর পাহাড়গুলো নিশ্চিতভাবেই ভারতের মধ্যে। আমি জানি না আমি এখন ভারত সীমান্তের ভিতর দিয়ে হাঁটতেছি কিনা। এখানে একটা পিলার আছে, খুব সম্ভবত আমি ভারত সীমান্তের মধ্যে।
সামনে যাওয়ার জন্য আলাদা কোনো রাস্তা নেই, জমির আইল ধরেই আমাকে এগিয়ে যেতে হবে। কেবলমাত্র আধা ঘন্টা হয়েছে, তাতেই কাদা দিয়ে অবস্থা খারাপ। 12টা বাজে, জুমার নামাজের আজান হচ্ছে। আমার প্রথম স্টপ হচ্ছে লক্ষণছড়া। গুগল ম্যাপেও বিছানাকান্দি থেকে কোনো রাস্তা দেখাবে না, শুধু এতটুকু জানি সীমান্ত ধরে পূর্ব দিকে হাঁটলেই লক্ষণছড়ার দেখা পাওয়া যাবে। আমাদের ঠিক সামনেই ভারত সীমান্ত। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে এই জায়গা অনেকটাই পানির নিচে চলে যায়। এখন যেহেতু তেমন পানি নেই, তাই চাইলে অন্য পাশ দিয়ে সাঁকো ছাড়াও পার হওয়া যায়। রাখাল তার গরুর পাল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। সামনে বিস্তীর্ণ সবুজ ফসলের ক্ষেত, সারি সারি টিনের বাড়ি, এ যেন গ্রাম বাংলার প্রতিচ্ছবি। অপূর্ব এই গ্রামের নাম কুলুমছড়া। এই কুলুমছড়া গ্রামের উপর দিয়েই যেতে হয় লক্ষণছড়া। বাংলাদেশের আর হাজারটা গ্রামের মতোই রূপ বৈচিত্র্য এই গ্রামের। পার্থক্য শুধু উত্তর দিকটা খাসিয়া পাহাড় দিয়ে ঘেরা। এখানে একটা, এখানে একটা, ওই যে একটা। এই মুহূর্তে বাংলাদেশ ভারতের সীমানা রেখা ধরেই হাঁটছি, যদিও সীমান্ত পিলার থেকে কাঁটাতারের বেড়া বেশ দূরে। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তে সাধারণত সীমান্ত রেখা থেকে 150 গজ দূরে কাঁটাতার স্থাপন করা হয়। এই অংশটিকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। অনেক সময় এমন যে আমাকে ভারতের সীমানার ভেতর দিয়েই হেঁটে যেতে হচ্ছে। কাঁটাতারের ওই পাশে অবশ্য পাহাড়ের উপর দিয়ে রাস্তা করা আছে। বিছানাকান্দি থেকে প্রায় 1 ঘন্টা হাঁটতেই পেলাম আমার প্রথম স্টপেজ লক্ষণছড়া। এই স্পটটি মূলত ঠিক এই ব্রিজটিকে ঘিরে, যদিও বৃষ্টি পড়েছে সম্পূর্ণ ভারতের মধ্যে। চারপাশ জুড়ে নানা রকম গাছপালায় শোভিত, আর নিচে পাথরের মাঝ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির ধারা। ব্রিজটিকে হাতে না ছুঁয়ে দেখতে পারার আকুতি যেন এর আকর্ষণ অনেক গুণ বাড়িয়ে তুলেছে। অন্যান্য সময় ব্রিজ পর্যন্ত যাওয়া গেলেও বর্তমান সময়ে কাছাকাছি না যাওয়াটাই উত্তম। ওই যে ওখানে সীমান্ত পিলার, আমরা যেখানে বসেছিলাম পুরোটাই ভারতের মধ্যে। পিলারের ওই পাশে খাসিয়াদের বাড়িঘর। এখানকার বাঙালিদের সাথে খাসিয়াদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। ও, এখানে কিছু লেখা আছে। এ যেন বুনো অবিশ্বাস্য স্বপ্নের মতো। আমি কোথায় এসে দাঁড়িয়েছি? যেন এক অচেনা জগৎ, অভূতপূর্ব মনোমুগ্ধকর এক রহস্যময় সৌন্দর্যের প্রান্তর। চারপাশে যা কিছু দেখছি তা এতটাই অনন্য, এতটাই অপরূপ যে চোখে দেখা যায় কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। শুধু ভাবছিলাম কাঁটাতারের ওই পাশে যদি যেতে পারতাম। এইমাত্র রাস্তা দিয়ে একটা ট্রাক, একটা গাড়ি যেতে দেখলাম। আমার মনে হয় না ওই পাশের মানুষের সাথে এই পাশের মানুষের খুব বেশি একটা কানেকশন আছে। চারপাশটা এখন অনেক শান্ত, শুধু পাখির আওয়াজ, খুদবা শোনা যাচ্ছে না। এখন আশেপাশে একটা মসজিদ খুঁজে দেখতে হবে। এখন অলমোস্ট 1:15 বাজে। কৃষি জমি ছেড়ে এবার গ্রামের ভিতর দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে আমার পরবর্তী গন্তব্য পান্থমায়ের দিকে। শুক্রবার জুমার নামাজের পরের এই সময়টা ভাত ঘুমের জন্য বিশেষভাবে পরিচিত। পুরো সপ্তাহ ক্লান্ত সময় কাটানোর পর একটু জিরিয়ে নেওয়ার দিন। গ্রামের চারপাশ তাই বেশ চুপচাপ, মানুষের আনাগোনা খুব একটা নেই। মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে আসা হাওয়ার মৃদু শব্দ, আর দূরে কোথাও ছাগল কিংবা হাঁসের ডাক এই নিস্তব্ধ দুপুরকে যেন আরও গভীর করে তোলে। এটা পিয়াইন নদীর অংশবিশেষ। এই নদী এখানকার মানুষের জীবনযাত্রার সাথে গভীরভাবে জড়িয়ে আছে।
তাদের অর্থনীতি, সংস্কৃতি ও দৈনন্দিন কার্যক্রমের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বর্ষাকালে এখানে অনেক পানি থাকে, তখন নৌকায় করে পার হতে হয়। এখন কার্তিক মাস, পানি অনেকটাই শুকিয়ে গেছে, হেঁটেই পার হওয়া যায়। ওদের বাড়ি পান্থমাই, রদির থেকে আসতে বললো আর 20 মিনিট লাগবে। See the backdrop. পান্থমাই কি এদিকে গেছে? পানি পাড়ানো মানেই স্যান্ডেলের মধ্যে বালু ঢুকে যাও, খুবই বিরক্তিকর। আশেপাশে কেউ নেই। এখন যে রাস্তা ধরে হাঁটতেছি, এখানকার বাড়িঘরগুলো বেশ উন্নত আসলে, এবং প্রত্যেকটা বাড়ি আসলে বেড়া দিয়ে আটকানো। এখানে দেখি আবার মাইক্রো আছে। এই ছোট রাস্তা দিয়ে চলে আসছে। এখন বর্ডার থেকে দূরে আছি, কিন্তু যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা বেশ সুন্দর আসলে, মনে হচ্ছে কোনো একটা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। নাও কিক করো, শুট। এখানে কি বিয়ে বাড়ি? বিয়ে হচ্ছে নাকি? প্রায় 1 ঘন্টা ধরে আমি একাই হেঁটে আসতেছি। সো ফার সো গুড। গ্রামের মানুষরা বেশ ফ্রেন্ডলি, যদিও বর্ডারের পাশে। এখন পর্যন্ত তো কোনো থ্রেট ফিল করতেছি না। তো এখানেই মাটির রাস্তা শেষ হচ্ছে, এখান থেকে ভালো রাস্তা শুরু। এটা কোন দিকে গেছে জানি না, খুব সম্ভবত এটাই পান্থমাইয়ের দিক। বাড়িটা বেশ সুন্দর। এই রাস্তা আসলেই বেশ ডেভেলপড, রাস্তা একদম চমৎকার পাকা। এই সেই পান্থমাই ঝর্ণা। লক্ষণছড়া থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। এই গ্রামের নাম পান্থমাই। গ্রামের নাম অনুসারেই সবাই এই ঝর্ণাটাকে পান্থমাই ঝর্ণা নামে চেনে। তবে ঝর্ণাটির প্রকৃত নাম বরিহিল ফলস, এবং এটি সম্পূর্ণভাবে ভারতের সীমানার মধ্যে অবস্থিত। এবার কোন পর্যন্ত আসছিল মানে এই মাটি এটা পানি নিচে ছিল। জন্নার পানি এটা বালাজ থাকে সময় না গুলা থাকে গুলা নামে মাছ আছে, বড় জন্না দেখা যায়। আচ্ছা মাছ আছে তো। আর কোন জায়গায় আপনার বাড়ি কোন জায়গাতে? আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে আগে তো নৌকা নিয়ে জানি পর্যন্ত এখানে বিএসএফ থাকতো, ওরা পরে হচ্ছে ইয়ে করতো, ব্রিজের নিচে যাইতে দিত, এখন যাইতে দেয় না। এখন তো এদিক দিয়ে অনেক বাংলাদেশ দেশের অবস্থা খারাপ হওয়ার লাগে, অনেকে ঢুকে যাচ্ছে। এদিকে এমনি ঢোকা যায় না, নিষেধ করতে গুলি টুলি খাওয়া যায় না। আমরা বিজিবির ক্যাম্প কোন জায়গা? অতীতে এই ঝর্ণার একবারে কাছ পর্যন্ত যাওয়া যেত, তবে এখন সেখানে যাওয়া কঠোরভাবে নিষেধ। পাশেই রয়েছে বিএসএফের ক্যাম্প, আর তার সঙ্গে কাঁটাতারের বেড়া। বর্তমানে এখানকার পানির প্রবাহ অনেকটাই কমে গেছে, তবে ভরা বর্ষায় এই পুরো জায়গা থাকে পানির নিচে। যেখানে দাঁড়িয়ে আছি সেখানটাতেও। ঝর্ণার পাশে একটা বড় খেলার মাঠ রয়েছে, সাথেই ছোট্ট খাবারের দোকানটা।
যখন আপনি পাহাড়ে ট্রেকিংয়ের জন্য বের হন তখন একজন গাইড কিংবা হোস্ট থাকেন, যিনি আপনাকে পথ দেখান, বলেন কখন বিশ্রাম নিতে হবে। কিন্তু এখানে আপনার গাইড আপনি নিজেই, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। যেহেতু সিদ্ধান্ত আমার, ক্লান্ত লাগলেও এগিয়ে যেতে হবে। যেভাবেই হোক সন্ধ্যার আগেই জাফলং পৌঁছাতে হবে। চমৎকার একটা বাগান। বিছানাকান্দি থেকে যখন হাঁটা শুরু করেছিলাম তখন পুরোপুরি গ্রামের ভিতর দিয়েই আসছিলাম। এখন যতই জাফলংয়ের কাছাকাছি পৌঁছাচ্ছি চারপাশটা ততই শহরের মতো লাগছে। রাস্তার দুই পাশে এত বাগান, বাড়িগুলো অনেক সুন্দর। এখানকার মানুষও বেশ শৌখিন। এই গাড়িগুলোর নাম কি? এগুলো কি গাড়ি? এই গাড়ি না, তো কি করে এগুলা দিয়ে? সাইকেলের ও আচ্ছা আচ্ছা, মার্কা। গিয়ার সাইকেল আছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। অন্য সময় এখানে বেশ পানি থাকে, নৌকা দিয়ে পার হতে হয়। এখন প্রায় শুকনো। দিনের প্রায় শেষ ভাগ, সবাই তাদের ঘরে ফিরছে। এই জায়গাটা সুবিশাল, বিস্তীর্ণ চারণভূমি। হয়তো বর্ষার সময় এই জায়গা পুরোটা পানির নিচে থাকে। এখন এক বিশাল বড় মাঠ। এই মাঠে বসে অনায়াসে পুরো বিকেলটা কাটিয়ে দেওয়া যেত। ওখানে একটা স্কুল সম্ভবত, পাশেই একটা বাজারের মতো। ওই স্কুলটা থেকে অল্প একটু আসছি, তাতে অনেকে জিজ্ঞেস করতেছে যে কই থেকে আসছি, কী জন্য আসছি, ইউটিউবার কিনা, সাংবাদিক কিনা। ওই দিকটাই কিন্তু এত জিজ্ঞেস করে নি মানুষজন যে কই থেকে আসছি, কী করতেছি। এরা অনেক বেশি কিউরিয়াস হয়তো আসলে। ঝামেলা তৈরি হয় ঠিক তখন যখন এই রাস্তাটা পার হচ্ছিলাম। একজনের সাথে পরিচয় হয় যে আমাকে বলে সামনের চা বাগানের জায়গাটা অনেক বেশি নির্জন, যে কোনো খারাপ কিছু ঘটতে পারে, এবং আমার বেশ ভয় লাগতে শুরু করলো। উনি বাড়ির দিকে চলে গেল, তবে ওনার সাথে যে আরও দুজন ছিল তাদেরকে বলল আমাকে ভালো রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে। ক্যামেরা ব্যাগে রেখে তাদের পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আমার ভয় হচ্ছিল এরাই আমার ক্ষতি করবে কিনা, তবে এই মুহূর্তে তাদেরকে বিশ্বাস করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কিছুক্ষণ তাদের পিছনে হাঁটার পর অবশেষে বেশ ফাঁকা একটা জায়গায় এসে পৌঁছালাম, যেখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছিল। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। তারা দুইজন আমাকে জাফলংয়ের রাস্তা দেখিয়ে বিদায় নিল। এখন পর্যন্ত সিলেটে মানুষের ব্যবহারে আমি মুগ্ধ। সবাই পথ চিনিয়ে দিতে যথেষ্ট সহায়তা করেছে। এটিও তার ব্যতিক্রম ছিল না। তাদের তিনজনের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই চা বাগানের নাম জাফলং চা বাগান, যা আমার পরিকল্পনায় ছিল না। আমার মূল গন্তব্য ছিল মূলত জাফলং 0 পয়েন্ট। তবে ভুলটা হয়েছে, আমি মানুষকে জাফলং যাওয়ার কথা জিজ্ঞেস করেছি, তারা আমাকে জাফলংয়ে যাওয়ার রাস্তাই দেখিয়ে দিয়েছে। ওই যে দেখা যাচ্ছে জাফলং ব্রিজ। এই ব্রিজ পার হলেই আমার আজকের ট্রেকিংয়ের সমাপ্তি। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে চমৎকার গোয়াইন নদী। মূলত ভারতের মেঘালয় থেকে নেমে আসা পানির ধারা জাফলং 0 পয়েন্ট হয়ে এই সেতুর নিচ দিয়ে দক্ষিণ ও পূর্ব দিকে প্রবাহিত হয়েছে।
সেতু পার হলেই এই জাফলং বাজার। এই বাজারে রয়েছে বাস স্ট্যান্ড। আর এখান থেকে বাসে করে সিলেটের পথে রওনা হব আমি।